This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. ট্যাংরা হত্যাকাণ্ডে TV9 বাংলার হাতে চাঞ্চল্যকর তথ্য। পুলিশের সূত্রে দাবি আত্মহত্যা করতে সোমবার ট্যাংরা দে পরিবারের 6 সদস্যই পায়েসে ঘুমের ওষুধ মিশিয়ে খেয়েছিল, কিন্তু মঙ্গলবার সকালে বাড়ির 3 পুরুষ সদস্য জেগে উঠে দেখে কিশোরী প্রিয়ম্বদার মৃত্যু হলেও বাড়ির 2 বউয়ের শ্বাস প্রশ্বাস চলছে। এরপরেই বদলে যায় ছক। পুলিশ সূত্রে দাবি এরপরেই 2 বধূকে হাতের শিরা ও গলার নলি কেটে খুন করা হয়। আরও অবাক হওয়ার বিষয়, হারহিম করা এই গোটা ঘটনা সবটাই জানতো বড় ভাই প্রণয়দের নাবালক ছেলে। তারও হাতে শিরা কাটা হয়, কিন্তু বেঁচে যায় সে। এরপর রাত 12:52 গাড়ি নিয়ে বেরোয় 2 ভাই প্রণয় ও প্রসূন। ট্যাংরা থেকে তারা প্রথমে যায় বেলঘরিয়া, ডানলপ, কোনা, তারপর দ্বিতীয় হুগলি সেতু পেরিয়ে এজেসি বোস রোড, পার্ক সার্কাস হয়ে পৌঁছয় সায়েন্স সিটি। এই সময় প্রণয় প্রসূন দুজনেই ছেলেকে বারবার বোঝানোর চেষ্টা করে তাকে হাসপাতালে ভর্তি করা হোক, কিন্তু গররাজি হয় নাবালক। তারপর অভিষিক্তা মোড়ের কাছে মেট্রো পিলারে গাড়ি নিয়ে ধাক্কা মেরে আত্মহত্যার সিদ্ধান্ত নেয় 2 ভাই প্রণয় ও প্রসূনদের। পুলিশের সূত্রে খবর, ইতিমধ্যেই বড় ভাই প্রণয়ের বয়ান নেওয়া হয়েছে। ছোট ভাই প্রসূন এখনো মানসিকভাবে স্থিতিশীল হননি। অনেকেই বলছেন ট্যাংরায় 3 খুনের পরতে পরতে এখনো অনেক রহস্য রয়েছে। জট কেটেও যেন তা কাটছে না, কিন্তু এরপরেও কয়েকটা প্রশ্ন থেকেই যাচ্ছে। প্রথমেই যে প্রশ্ন উঠছে সেটা হলো, ছোট ভাইয়ের মেয়ের মৃত্যু যদি ঘুমের ওষুধ বা বিষক্রিয়াতেই হয়ে থাকে, তাহলে তার মাথায় রক্ত জমাট কেন? সারা শরীরে আঘাতের চিহ্নই বা এলো কি করে তার? তাহলে কি প্রিয়ম্বদা আত্মহত্যায় গডরাজি হওয়ায় তাকে বেধড়ক মারধর করা হয়, নাকি ঘুমের ওষুধ খাওয়ানোর পরেও তার মৃত্যু নিশ্চিত করতে মাথায় আঘাত করা হয়? আত্মহত্যাই যদি করতে চেয়েছিল গোটা পরিবার, তাহলে বাড়ির 3 মহিলা সদস্যের মৃত্যু নিশ্চিত করার পর বাইরে কেন গিয়েছিলেন? নাকি ঠান্ডা মাথায় খুন করে পালানোর ছক কষেছিলেন ট্যাংরার দে বাড়ির পুরুষ সদস্যরা? আর এই গোটা ঘটনার পেছনে একটা আর্থিক সমস্যা ছিল তাদের এজেন্সির, এরকমই খবর পাওয়া যাচ্ছে। কারণ 6টি এজেন্সি থেকে তারা লোন নিয়েছে, কোটি কোটি টাকা দেনা হয়েছে। রাশিয়া ইউক্রেন যুদ্ধের ফলে ব্যবসার মন্দা চলছিল, তার জেরেই নিজেদের শেষ করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল ট্যাংরা সম্ভ্রান্ত এই পরিবারে। প্রশ্ন উঠছে, দে বাড়ির হত্যাকাণ্ড ঘিরে বলছি না বারবার, পরতে পরতে রহস্য রয়েছে, বেশ কিছু জট রয়েছে, যে জটগুলো কাটানোর চেষ্টা করছে পুলিশ। রাশিয়া ইউক্রেন যুদ্ধের প্রভাব পড়েছিল দে পরিবারের চামড়ার ব্যবসায়, দেখা দিয়েছিল মন্দা, বাজারে বাড়ছিল দেনা। ইতিমধ্যেই 6 এজেন্সি থেকে নেওয়া হয়েছিল ঋণ। ক্রমশ স্পষ্ট হচ্ছে ট্যাংরার সম্ভ্রান্ত দে পরিবারের আর্থিক অনটন। পুরসভা সূত্রের খবর, 2023-24 সালে শেষবারের মতো ট্রেড লাইসেন্স পুনর্নবীকরণ করেছিল দে পরিবার। 2024-25 সাল থেকে নতুন করে আর পুনর্নবীকরণ করা হয়নি। পুরসভা সূত্রের খবর, প্রসূন দে ও প্রণয় দে জানিয়েছিলেন অর্থনৈতিকভাবে তারা সম্পূর্ণ ভেঙে পড়েছেন, সেই কারণেই তারা ফ্যাক্টরি চালাতে পারছেন না। এমনকি কর্মীদের বেতন দেওয়ার মতো অর্থও তাদের কাছে নেই, তাই নতুন করে লাইসেন্স আর পুনর্নবীকরণ করবেন না। প্রসূন দে এবং প্রণয় দে নির্দিষ্টভাবে জানিয়েছিল যে তাদের ফ্যাক্টরি বা কাজকর্ম রীতিমতো মুখ থুবড়ে পড়েছে। ইউক্রেন রাশিয়া যুদ্ধের পর বিভিন্ন এক্সপোর্টাররা তাদের মালপত্র নিচ্ছে না, এমনকি রাশিয়ায় তাদের একাধিক এক্সপোর্টার রয়েছে, তাদের সঙ্গে ব্যবসা কার্যত বন্ধ হয়ে গিয়েছে। মুখ থুবড়ে পড়ায় ব্যবসা থেকে টাকা উঠছে না এবং কর্মীদের বেতন দেওয়া সম্ভবপর হচ্ছে না। উনি কাউকেই পেমেন্ট করতে পারেনি। উনি রাশিয়ায় মাল পাঠিয়েছিলেন, ইউক্রেন রাশিয়া যুদ্ধ লেগে যাওয়ার পরে উনার ওখান থেকে পেমেন্ট আসা বন্ধ হয়ে যায়। ঠিক আছে, এইটা হচ্ছে প্রথম কারণ। এবং উনার অনেক টাকার মাল ক্যানাডিয়ান গ্লাভস তৈরি হয়ে ওনার ফ্যাক্টরিতেই পড়ে আছে, ওটা এক্সপোর্ট হয়নি। ঠিক আছে, এই সব দিকে নানা দিকে রয়েছে। তারপরে আমি এটা শুনলাম উনি নাকি আমেরিকার কোনো কোম্পানিতে মাল পাঠিয়েছিলেন, কিন্তু কোম্পানিটা ভুয়ো কোম্পানি। তো আমার চোখে দেখা 2023-এর পর থেকে পুরোটা টোটাল টালমাটাল হয়ে গেছে।
এই রকম একটি আর্থিকভাবে এবং সামাজিকভাবে প্রতিষ্ঠিত পরিবারের দুই ভাই কেবল দেনা বা অর্থনৈতিক সংকটের কারণে এত বড় সিদ্ধান্ত নিল, ঠান্ডা মাথায় খুন করলো পরিবারের সদস্যদের। আপাতদৃষ্টি এটাই মনস্তাত্ত্বিক ব্যবচ্ছেদ উঠে আসছে। এই সমস্যা দিনের পর দিন বাড়ছে। আমরা বিগত 1 মাসের মধ্যে উপর্যুপরি এরকম হত্যা, খুন, ধর্ষণ, রাহাজানি পরপর দেখছি। সমাজ মনস্কতার এটার বিকৃত প্রতিফলন এবং আমাদের প্রত্যেকের ধৈর্যচ্যুতি ঘটছে এবং সমাজে একটা সম্পর্কের যে বুনিয়াদ যেটা আগে মজবুত থাকতো সেটা ক্রমান্বয়ে হ্রাস পাচ্ছে এবং সেই পারিবারিক বন্ধন যেটা ছিল, সেই মধুর বন্ধন, সেই শক্তিশালী বন্ধন আর আস্তে আস্তে আমরা বিস্তৃত হতে চলেছি। ট্যাংরার দে পরিবারের 3 মৃত্যু এখনো রহস্য ঘেরা। তদন্ত যত এগোচ্ছে রহস্য যেন আরো বাড়ছে। সায়ন্ত ও সুশোভন ভট্টাচার্যের রিপোর্ট, TV9 বাংলা। এদিকে ট্যাংরার ঘটনা নিয়ে যখন তোলপাড় বাংলা, তখন আর এক কাণ্ড হাওড়ায়। গুলিবিদ্ধ থানার বড়বাবু। হাওড়ার ঘোষপাড়া পেট্রোল পাম্পের কাছে হঠাৎই গুলি। সিসি ক্যামেরা ফুটেজে দেখা যায় মাটিতে লুটিয়ে পড়ছেন চণ্ডীতলা থানার আইসি। কে করলো গুলি? এক রহস্যময়ীকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। জানা যাচ্ছে রহস্যময়ীর সঙ্গে ছিলেন আরো 4 জন, তাদেরও খোঁজ চলছে। বুধবার রাত তখন 11:30। হাওড়ার ঘোষপাড়া পেট্রোল পাম্পের সামনে হঠাৎ একটা গুলির আওয়াজ। সিসি ক্যামেরার ফুটেজে দেখা যাচ্ছে দাঁড়িয়ে থাকা একটি সাদা গাড়ির সামনে গিয়ে লুটিয়ে পড়লেন একজন। গাড়িটি থেকে বেশ কয়েকজনকে বেরিয়ে আসতে দেখা যায়। জানা যায় আহত ব্যক্তি আসলে থানার বড়বাবু। হুগলির চণ্ডীতলা থানার আইসি জয়ন্ত পাল। তার বাঁ হাতে গুলি লাগে। একটি নীল গাড়িতে করে পেট্রোল পাম্পের কাছাকাছি এলাকায় এসেছিলেন তিনি। রাত্রিরে একটা আওয়াজ শুনতে পেলাম। মনে হয়েছি পটকা, কালী পুজো হয়, অনেক সময় বিয়ে বাড়ি হয়, পটকা ফাটায়, একটাই আওয়াজ হয়েছিল। আর আমরা তো শুয়ে পড়েছিলাম, শুয়েই শুনেছি। এটা তো রাত কটা নাগাদ? 11:30 হবে। জয়ন্তবাবু নীল গাড়ির কাছে যেতেই এক মহিলাকে দেখা যায়, তার চোখে মুখে রক্তের ছিটে। সূত্রের খবর, এই মহিলা আইসির বান্ধবী, সাকরাইলের বাসিন্দা, একটি পানশালায় কাজ করেন। বান্ধবীর সঙ্গে শপিং মলে কেনাকাটা করতে গিয়েছিলেন জয়ন্ত। সেখানে 28,000 টাকার জিনিস কিনে ফেলেন বান্ধবী। অতিরিক্ত কেনাকাটা নিয়েই আইসির সঙ্গে বান্ধবীর বচসা হয় বলে সূত্রের খবর। ঝগড়া হাতাহাতির মধ্যে দুর্ঘটনাবশত জয়ন্তর সার্ভিস রিভলভার থেকে গুলি চলে বলে অনুমান। গুলি কার লেগেছিল? যে পুলিশওয়ালা যে আইডি কার্ড দেখিয়েছিল পুলিশের, তারই লেগেছিল। মহিলাটা গাড়ির মধ্যেই বসেছিল, বাট মহিলার পুরো মুখে রক্তে ভর্তি ছিল। উনি বললেন আমি পুলিশে আছি, ম্যাটারটাকে বেশি বড় করো না, ছেড়ে দাও, তোমরা চলে যাও, আমরা বুঝে নিচ্ছি। খবর পেয়ে ঘটনাস্থলে যায় ব্যাটরা ও শিবপুর থানার পুলিশ। গাড়ির ভিতর মদ্যপানেরও ইঙ্গিত মিলেছে। জানা যাচ্ছে যে নীল রঙের গাড়িতে জয়ন্তবাবু ও তার বান্ধবী ছিলেন, সেটি অন্য এক ব্যক্তির নামে নথিভুক্ত। ওই গাড়িতে কি করছিলেন তারা? হুগলি থেকে হাওড়ায় কেন এসেছিলেন জয়ন্তবাবু? তদন্ত করে দেখছে পুলিশ। আইসির বান্ধবীকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, কথা বলা হচ্ছে প্রত্যক্ষদর্শীদের সঙ্গেও, খতিয়ে দেখা হচ্ছে সিসিটিভি ফুটেজ। পুলিশ আধিকারিকের বিরুদ্ধে বিভাগীয় তদন্ত করছে হুগলি জেলা পুলিশ। এইখানেই কিন্তু রক্ত পড়েছিল এবং গুলির খোল পাওয়া যায় এবং এই ঘটনায় এই মহিলা ছাড়া আরও কারা যুক্ত রয়েছে তাও কিন্তু খতিয়ে দেখছে পুলিশ। সাদা গাড়িটি কোথায় গেল যেটা সিসিটিভি ফুটেজে পরিষ্কার দেখা যাচ্ছে। কোথাও কি কারোর সঙ্গে বচসার জেরে এই ঘটনা ঘটেছে, সম্পূর্ণ ঘটনা খতিয়ে দেখছে হাওড়া সিটি পুলিশ। হাওড়ার ঘোষপাড়া থেকে সুব্রত বন্দ্যোপাধ্যায়, TV9 বাংলা। মুক্তবেনের গঙ্গা যেথায় মুক্তি বিতরের রঙ্গে আমরা বাঙালি বাস করি, সেই তীর্থে বরদ বঙ্গে। সেই কবেই লিখে গিয়েছেন সত্যেন্দ্রনাথ দত্ত। কিন্তু দুঃখের বিষয় এটাই যে তীর্থসম সেই বাংলার রাজনীতিতে আজও অব্যাহত বঙ্গ বিতর্ক। উত্তরবঙ্গের ডাবগ্রাম ফুলবাড়ির বিজেপি বিধায়ক শিখা চট্টোপাধ্যায় ফের পৃথক উত্তরবঙ্গের পক্ষে সওয়াল করে বিতর্ক উস্কে দিয়েছেন। পাল্টা কটাক্ষ করেছে তৃণমূলও। উত্তরবঙ্গ আলাদা করে দেওয়ার কথা একমাত্র মানুষ বলছে, আমরা মানুষের প্রতিনিধি। জনগণ যা বলবে সেটা তো আমার এখানে ফরওয়ার্ড করা দরকার। বঙ্গ বিধানসভায় ফের বঙ্গভঙ্গ বিতর্ক। ওপার বাংলা যখন উত্তাল দেশের অভ্যন্তরীণ নিরাপত্তার চ্যালেঞ্জের মুখে, ঠিক সেই সময় ফের উত্তরবঙ্গ ভাগের দাবি। নতুন করে বিতর্ক উস্কে দিলেন উত্তরবঙ্গের বিজেপি বিধায়ক শিখা চট্টোপাধ্যায়।
2026-এর বিধানসভা ভোটের আগে রাজ্য সরকারের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগ তুলে ফের উত্তরবঙ্গকে পৃথক রাজ্য অথবা কেন্দ্রশাসিত অঞ্চলে পরিণত করার দাবি তুললেন তিনি। মানুষ বারবার বলছে আমাদের এখানে নদী ভেঙে যাচ্ছে, তার কোনো ভাঙনের কোনো জায়গা হচ্ছে না, কোনো কর্মসংস্থান নেই। মানুষের এত বেশি ক্ষোভ, মানুষ বলছে আপনারা কি করছেন, আপনারা বিধানসভায় আপনাদেরকে পাঠিয়েছি, আপনারা অন্তত চিন্তা ভাবনা করুন, গিয়ে বলুন যে তারা যদি কাজ না করতে পারে উত্তরবঙ্গকে আলাদা করে দিই, এটা কেন্দ্রীয় শাসন হোক বা অন্য কিছু হোক, যেভাবে গোয়া চলছে সেভাবে চলবে, আমাদের উন্নয়নটা হোক, আমরা উন্নয়ন চাইছি। আসলে ওদের কাছে এখন অন্য কোনো রাস্তা নেই। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জনমুখী প্রকল্পগুলো মানুষকে এমনভাবে স্পর্শ করেছে যে সেখান থেকে বেরিয়ে ওরা জিতবার কোনো সম্ভাবনা ওদের নেই। কিন্তু এই ব্যাপারে বঙ্গ বিজেপির রাজনৈতিক লাইন কি? আমরা মনে করি ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি তিনি যেভাবে পশ্চিমবঙ্গকে তৈরি করে গেছিলেন, রেখে গেছিলেন, আমরা পশ্চিমবঙ্গকে সেই রূপেই আগামী দিনে রাখতে চাই। পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ পার্ট অর্থাৎ উত্তর পার্টটা ডেভেলপমেন্টালি অনেকটা পিছিয়ে আছে, তার জন্য যদি কোনো রকম চিন্তাভাবনা আলাদা করে করা যায় সেটা করা যেতে পারে, কিন্তু আমরা রাজ্যভাগের পক্ষে নই। বিরোধীদের পাল্টা প্রশ্ন, পৃথক উত্তরবঙ্গ নয় অখণ্ড বাংলায় যদি বঙ্গ বিজেপির লাইন হয়, তাহলে সেই দলের জনপ্রতিনিধিরা কেন বারবার উত্তরবঙ্গকে পৃথক করার দাবি তুলছেন? 2021-এর বিধানসভা নির্বাচনের ফল ঘোষণার পরই উত্তরবঙ্গকে পৃথক রাজ্য কিংবা কেন্দ্র শাসিত অঞ্চল করার দাবি তুলেছিলেন বিজেপির জনপ্রতিনিধিরা। বিজেপি নেতা জন বার্লা, ডাবগ্রাম ফুলবাড়ির বিধায়ক শিখা চট্টোপাধ্যায়, মাটিগাড়া নকশালবাড়ির বিজেপি বিধায়ক আনন্দময় বর্মন, কার্শিয়ংয়ের বিজেপি বিধায়ক বিষ্ণুপ্রসাদ শর্মারা বিভিন্ন সময় এই দাবি তুলেছেন। বিজেপির সমর্থনে রাজ্যসভায় যাওয়া অনন্ত মহারাজও একাধিকবার পৃথক কেন্দ্রশাসিত অঞ্চলে দাবি জানিয়েছেন। পাল্টা চ্যালেঞ্জ ছুড়েছে শাসক দলও। বঙ্গভঙ্গ বিরোধী প্রস্তাব আনা হয়েছে রাজ্য বিধানসভাতে। বঙ্গভঙ্গ করতে দেব না, সবাইকে নিয়েই কিন্তু মালা গাঁথা হয়, এটাও বৈচিত্র্যের মধ্যে ঐক্য। রাজ্য ভাগ কোনো সমস্যার সমাধান নয়, এবং আমাদের রাজ্য সভাপতি উত্তরবঙ্গের ক্ষেত্রে পার্টি স্ট্যান্ড ক্লিয়ার করেছেন যে আমরা রাজ্য ভাগের পক্ষে, ভারতীয় জনতা পার্টি প্রদেশ ইউনিট নয়। তবে এরপরও বিতর্ক থামেনি। 2024-এর লোকসভা নির্বাচনের আগে অনুপ্রবেশ ইস্যুতে বলতে গিয়ে গোড্ডার বিজেপি সাংসদ নিশিকান্ত দুবে সংসদে দাঁড়িয়ে বিহারের একাংশের সঙ্গে মালদা মুর্শিদাবাদকে জুড়ে কেন্দ্রশাসিত অঞ্চল গড়ার দাবি জানান। किशनगंज, अररिया, कटिहार, मालदा, मुर्शिदाबाद और पूरा संसार बना है, इसको यूनियन टेरिटरी बनाइए, नहीं तो हिंदू खाली हो जाएंगे। দুই বিজেপি বিধায়ক গৌরীশঙ্কর ঘোষ ও কাঞ্চন মৈত্র আবার সেই দাবির পক্ষে সওয়াল করেন, জানিয়ে নতুন বিতর্ক তৈরি হয়। ফ্রম মিনিস্টার টু বিজেপি পার্টি, এমনকি বাংলাকে ভাগ করার চক্রান্ত, we strongly condemn this attitude. Divide Bengal means divide our country India. ভারতীয় জনতা পার্টি পরিষ্কার স্ট্যান্ড, আমরা বঙ্গভঙ্গ, বাংলা ভাগ, ইউটি, আলাদা রাজ্য এসব চাই না, দলগতভাবে আমি বলতে পারি। 1905-1947 বারবার বঙ্গভঙ্গের যন্ত্রণা কুড়ে কুড়ে খেয়েছে বাঙালিকে, কিন্তু আজও এই ইস্যু জিয়ে রেখেছেন রাজনীতির কারবারিরা। কখনো গ্রেটার কোচবিহার আন্দোলন, কখনো গোর্খাল্যান্ড আন্দোলনে রক্ত ঝরেছে উত্তরবঙ্গের। চা শ্রমিক আদিবাসী সম্প্রদায়ের উন্নয়ন কতটা হলো, কেন্দ্রীয় বাজেট কিংবা রাজ্য বাজেটে উত্তরবঙ্গ কি পেল, তা নিয়ে রাজনীতি চলছে পুরোদমে, কিন্তু বিতর্ক আজও শেষ হয়নি। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। আর এরই মধ্যে বলাগড়ের বিধায়ক মনোরঞ্জন ব্যাপারে তিনি কি দাবি করছেন, বলছেন বাংলা ও বাঙালি অস্মিতার উত্থান হোক নিজস্ব পতাকার মাধ্যমে। রাজ্য বিধানসভায় এই দাবি তুলে শাসক ও বিরোধী পক্ষের সমর্থন চাইছেন তিনি। আর এই উদ্যোগ কতটা সফল হবে তা তো সময় বলবে, তবে এ নিয়ে রাজনৈতিক মহলে চর্চা কিন্তু শুরু হয়ে গিয়েছে। সম্প্রতি রাজ্য সঙ্গীত নিয়ে সংশোধিত বিজ্ঞপ্তি জারি করেছে রাজ্য সরকার। এবার বিধানসভায় রাজ্যের জন্য নিজস্ব পতাকার দাবি তুললেন বলাগড়ের তৃণমূল বিধায়ক মনোরঞ্জন ব্যাপারে। কেন এই দাবি জানাচ্ছেন তা নিয়ে যুক্তিও দিয়েছেন তিনি। আমাদের রাজ্য সঙ্গীত আমরা পেয়েছি, আমাদের রাজ্যের জন্য একটা নিজস্ব পতাকা ভাবনা চিন্তা করা হোক। মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে এবং বিধানসভার সমস্ত সদস্যদের কাছে, সরকার পক্ষ বিরোধীদের পক্ষ সবার কাছে আমি একটা আবেদন রেখেছি, যে পতাকার মধ্যে দিয়ে আমাদের রাজ্যের সংস্কৃতি, কৃষ্টি, নিজস্ব পরিচিতির প্রকাশ পাবে। সরকার পক্ষে হোক, বিরোধীর পক্ষের হোক, যে হোক, যদি এই ভাবনাটা তার মধ্যে আসে তাহলে তাকে স্যালুট।
রাজ্যের মুখ্যমন্ত্রী এ সমস্ত কথা শুনলে খুশি হন, কেন ওনার একটা অনেক দিনের স্বপ্ন ছিল, এখন আর নেই, এখন দেখেন না, সেটা হচ্ছে দেশের প্রধানমন্ত্রী হবে। ফলে প্রধানমন্ত্রী না হয়েও ওই প্রধানমন্ত্রীর মতন একটা সুখ ভোগ করবার যে সুপ্ত মনোবাসনা, সেইটাকে একটু সামনে নিয়ে আসা এবং তাতে মনোরঞ্জনবাবু দলের মধ্যে একটু শ্বাস নেবার জায়গা পাবেন, হয়তো এই কারণে উনি বলতে পারেন। আর আরেকটা জিনিস হতে পারে, তো ভাবছি এরপরে ওরা আলাদা নোট ছাপার কথা বলবে। 370 অনুচ্ছেদ অবলুপ্তির আগে পর্যন্ত জম্মু কাশ্মীরের নিজস্ব পতাকা ছিল। বহু বিতর্ক সত্ত্বেও সাম্প্রতিক অতীতে বিভিন্ন ক্ষেত্রে নিজস্ব পতাকা ব্যবহার করছে কর্ণাটক সরকার। 70-এর দশকে তামিলনাড়ুতেও নিজস্ব পতাকা তৈরির উদ্যোগ নেওয়া হয়েছিল। এবার সেই একই দাবি রাজ্য বিধানসভায় তুললেন তৃণমূল বিধায়ক মনোরঞ্জন ব্যাপারী। তা নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চাপানুতর। এই বলে নতুন পতাকা, মানে কাশ্মীরে যে রুল ছিল, যেটা কাশ্মীরে 370 দ্বারা তুলে দেওয়ার পর যে পতাকার অ্যাবলিশ হয়েছে, সেটাকে ওরা এখানে ফিরিয়ে আনতে চাইছে। ওকে দিয়ে এটা বলানো হয়েছে, এটা হচ্ছে মানে একটা গিনিপিগকে, যেমন একটা ল্যাবরেটরিতে গিনিপিগের টেস্ট হয়, সেরম দিয়ে দেখলো মানুষের রিয়াকশান কি। এই প্রসঙ্গে অনেকেই মনে করিয়ে দিচ্ছেন 1994 সালের বহু চর্চিত কর্ণাটকের তৎকালীন মুখ্যমন্ত্রী SR বোম্বাই মামলার কথা, যার প্রেক্ষিতে সেই সময় সুপ্রিম কোর্ট মন্তব্য করেছিল রাজ্য সরকার আলাদা পতাকা তৈরি করতে পারে, এমন কথা সংবিধানে কোথাও বলা নেই। তবে রাজ্য সরকার নিজস্ব গণতান্ত্রিক কাঠামোর মধ্য থেকে আলাদা পতাকা তৈরি করতে পারে, কিন্তু তা কখনোই জাতীয় পতাকাকে অবমাননা করে নয়, এবং রাজ্যের পতাকা সবসময়ই জাতীয় পতাকার নিচে থাকবে। একটা আলাদা গান অথবা আলাদা পতাকা তাই দিয়ে রাজ্যের অগ্রগতি হয় না। অগ্রগতি হয় শিক্ষা, সমাজ, সংস্কৃতি, স্বাস্থ্য, কাজ, এই ব্যবস্থাপনার মধ্য দিয়ে। শিল্প, এসব ব্যাপারে তৃণমূল লবডাউন। তৃণমূলের একজন বিধায়ক পৃথক ফ্ল্যাগের কথা বলছেন, যে রাজ্যে একটা পৃথক পতাকা চাই। মনোরঞ্জন ব্যাপারী, এইটা কোথাও প্রাদেশিকতাকে আমি এটা একেবারেই এসব নিয়ে আমি একটি মন্তব্য করব। রাজ্যের নিজস্ব পতাকা নিয়ে রাজনৈতিক এই তর্কযুদ্ধের রেশ কত দূর করায় তা নিয়েই বাড়ছে কৌতূহল। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। রাজধানীর কুর্সিতে বসলেন রেখা গুপ্তা। রামলীলা ময়দানে দাঁড়িয়ে শপথ নিলেন দিল্লির নয়া মুখ্যমন্ত্রী। 27 বছর পর দিল্লির ক্ষমতায় ফিরে মুখ্যমন্ত্রী পদে মহিলা নতুন মুখ বেছে নিল বিজেপি। मैं रेखा गुप्ता ईश्वर की शपथ लेती हूं कि मैं विधि द्वारा स्थापित भारत के संविधान के प्रति सच्ची श्रद्धा और निष्ठा रखूंगी। मैं भारत की प्रभुता और अखंडता अक्षुण्ण रखूंगी। প্রথমবার বিধায়ক হয়েই মুখ্যমন্ত্রী পদে শপথ নিলেন রেখা গুপ্তা। শপথ নিলেন তার মন্ত্রিসভার 6 সদস্য। দিল্লির রামলীলা ময়দানে শপথ বাক্য পাঠ করালেন উপরাজ্যপাল VK সাক্সেনা। উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সহ বিজেপির শীর্ষ নেতারা। ছিলেন বিজেপি এবং NDA শাসিত রাজ্যের মুখ্যমন্ত্রীরাও। সাতাশ বছর পর দিল্লিতে ক্ষমতায় বিজেপি। রেখার শপথ ঘিরে কার্যত মেগা শো দেখল দেশ। একাধিক প্রথম সারি শিল্পপতি, সেলিব্রিটি, ফিল্ম স্টাররাও আমন্ত্রিত ছিলেন শপথে। ট্যাক্সি ও অটোরিকশা চালক, কৃষক এবং বস্তির প্রধানদের পাশাপাশি মহিলাদের বিশেষ করে আমন্ত্রণ জানানো হয়, যারা বিজেপির কল্যাণমূলক প্রকল্পের সুবিধেভোগী। जैसे 500 वर्षों बाद राम जी का वनवास अयोध्या में खत्म हुआ, वैसे आज दिल्ली का 27 वर्षों बाद वनवास खत्म हुआ। रेखा गुप्ता जी बहुत ही शालीन है, बहुत बढ़िया CM हमको मिला है दिल्ली को। हम उनके रेखा जी के राज में रेखा इंचिंत हो जाएंगे। देखिएगा हमारी दिल्ली विकसित होगी। महिला को जो सम्मान मोदी जी दे रहे हैं वो बहुत ही अच्छा है। बहुत अच्छा लग रहा है, बहुत अच्छा लग रहा है कि महिला को मतलब जो सम्मान दिया है मोदी जी ने, बहुत अच्छा लग रहा है। 90-এর দশকে কলেজ জীবনে ABVP নেত্রী ছিলেন বণিক সমাজের প্রতিনিধি রেখা। 1995 সালে দিল্লি বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনে সাধারণ সম্পাদক পদে যেতেন। 1996-97 সালে দিল্লি বিশ্ববিদ্যালয়ের সভাপতি ছিলেন।
দিল্লিতে 3 বারের কাউন্সিলর রেখা গুপ্তা, বিজেপির মহিলা মোর্চার অন্যতম সর্বভারতীয় সহসভাপতি। এবারের বিধানসভা ভোটে বিজেপির উইমেন ক্যাম্পেইন সেলের প্রধানের দায়িত্ব পেয়েছিলেন রেখা। এবারের বিধানসভা ভোটে চাঁদনি চকের শালিমার বাগ কেন্দ্রে আপ বিধায়ক বন্দনা কুমারীকে পরাজিত করেন রেখা। প্রায় 29,500-এর বেশি ভোটে জেতেন। 2015 এবং 2020 সালের নির্বাচনেও এই আসনে বন্দনার কাছেই হেরেছিলেন রেখা গুপ্তা। চতুর্থ মহিলা মুখ্যমন্ত্রী পেল রাজধানী। 1998 সালে বিজেপি দিল্লিতে ক্ষমতা হারানোর সময়ও বিজেপির মুখ্যমন্ত্রী পদে ছিলেন মহিলা নেত্রী সুষমা স্বরাজ। সুষমা, শীলা দীক্ষিত, আতশি মার্লেনার পর চতুর্থ মহিলা মুখ্যমন্ত্রী হিসেবে রেখাকে পেল দিল্লি। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা।